সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজ রসায়ন বিভাগের পক্ষ থেকে অনলাইন ভিডিও ক্লাস কার্যক্রমে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি সবাই বাসায় আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরমাণু নিয়ে বিভিন্ন মডেল আছে। তার মধ্যে যেমন ডাল্টনের পরমাণু মডেল, যেটা 1803 সালে প্রকাশিত হয়েছে। জে থমসন পরমাণু মডেল 1904 সালে, রাদারফোর্ড পরমাণু মডেল 1911, বোর পরমাণু মডেল 1913, বোর সামারফিল্ড একসাথে পরমাণু মডেল 1915 এবং 1916, শোরিঞ্জারের পরমাণু মডেল। আমরা তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পরমাণু মডেল নিয়ে আমরা আলোচনা করব। আশা করি সবাই ধৈর্য সহকারে শুনবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার আগে আমরা একটু দেখি ডাল্টনের পরমাণু মডেলটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জন ডাল্টন একটা পরমাণুকে কল্পনা করছে এভাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ডাল্টনের পারমাণবিক মতবাদের প্রধান স্বীকার্যগুলো একটু দেখে নিই। ডাল্টন বলছে প্রত্যেক পদার্থ পরমাণু নামক অসংখ্য অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। 2, একই পদার্থের সব পরমাণু ধর্ম ও ভর অভিন্ন। 3, বিভিন্ন পদার্থের সব পরমাণুর ধর্ম ও ভর বিভিন্ন। তাহলে বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন আর একই পদার্থের ক্ষেত্রে অভিন্ন। 4, পরমাণু সমূহ অবিভাজ্য এবং এদের ধ্বংস নেই। 5, শুধু পরমাণু সমূহ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে রাসায়নিক বিক্রিয়া শুধু অংশগ্রহণ করে পরমাণুগুলো। রাসায়নিক বিক্রিয়ার ফলে কোনো পরমাণুর ধ্বংস বা কোনো নতুন পরমাণু সৃষ্টি হয় না। তাহলে ডাল্টন 1803 সালে যেটা মতবাদ দিয়েছিল এগুলোর উপর ভিত্তি করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডাল্টনের পারমাণবিক মতবাদে কিছু সীমাবদ্ধতা বা ত্রুটি রয়ে গেছে। সেই অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য দেখাতে ব্যর্থ হয়েছে। আবার একই মৌলের মধ্যে ভিন্ন ভরের পরমাণু পাওয়া গেছে, যেগুলোকে আইসোটোপ। আবার ভিন্ন মৌলের মধ্যে একই ভর পাওয়া গেছে, যেমন আইসোবার। আবার পরমাণু সমূহ অবিভাজ্যতা এই জায়গায় একটু ত্রুটি ছিল, কেননা পরবর্তীতে পরমাণুকে বিভাজ্য, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এভাবে ভাগ করা গেছে। তাহলে আমরা এক নজরে দেখে নিলাম ডাল্টনের পারমাণবিক মতবাদ এবং তার সীমাবদ্ধতা সমূহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের নিশ্চয় জানা আছে পারমাণবিক বোমা বিস্ফোরণ, যেটা জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হয়েছে হিরোশিমাতে 6 আগস্ট 1945 সালে আর নাগাসাকিতে 9 আগস্ট 1945 সালে। তাইলে আমরা দেখতে পাবো পরমাণু যে বিভাজ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিউক্লিয়ার ফিশন অর্থাৎ নিউক্লিয়াস ভেঙে 2 বা ততোধিক মৌলের পরমাণু হয়েছে, অর্থাৎ পরমাণু যে বিভাজ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরমাণু যে ব্যঙ্গে অন্য মৌলের পরমাণু সৃষ্টি হচ্ছে আমরা এই বিক্রিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, যেমন ইউরেনিয়াম ব্যঙ্গে বেরিয়াম এবং ক্রিপ্টন হচ্ছে এবং প্রচুর শক্তি তৈরি হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন মৌল যে সৃষ্টি হয়, যেমন ডিওটেরিয়াম এবং ট্রিটিয়াম অর্থাৎ হাইড্রোজেন দুটা আইসোটোপ মিলে আমরা দেখতে পাচ্ছি হিলিয়াম সৃষ্টি হচ্ছে। তাহলে নতুন মৌল সৃষ্টি করা আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার আসে আইসোটোপ। যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, সেই সব পরমাণুর পরস্পরকে আইসোটোপ বলা হয়। এরা একই মৌলের হবে এবং পর্যায় সারণীতে একই স্থানের জন্য তারা নির্দিষ্ট। যেমন হাইড্রোজেন 3টা আইসোটোপ আমরা প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম বলতে পারি। তাহলে আইসোটোপ কি বলবো আমরা, সেটা হচ্ছে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যাটা হবে কি ভিন্ন।
যেমন হাইড্রোজেন 3টা আইসোটোপ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। তিনটা প্রোটন সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা আছে একটার 1, একটার 2, একটার 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিভিন্ন মৌলের বিভিন্ন আইসোটোপ এখানে দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসে আইসোবার। যেসব পরমাণুর ভর সংখ্যা অর্থাৎ নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন সংখ্যার মোট সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হয় তাদেরকে আইসোবার বলে। তাহলে আইসোবার আমরা কি দেখবো? আইসো মানে সমান, বার মানে ভর সংখ্যা মনে রাখবো। তাইলে এখানে কি হবে? প্রোটনে এবং নিউট্রনের মোট সংখ্যাটা সমান হবে কিন্তু প্রোটন সংখ্যাটা ভিন্ন, অর্থাৎ ভর সংখ্যাটা সমান। আমরা দেখতে পাচ্ছি ফসফরাস এবং সালফার, ফসফরাস এবং সালফার দুইটার ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন। আইসোবার সমূহ অবশ্যই ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু, এটা কোনো একই মৌলের না, এবং এদের ভৌত রাসায়নিক ধর্ম কি হবে? ভিন্ন ভিন্ন হবে, যেহেতু এরা ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসে আইসোটোন। তাহলে যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন হয় তাদেরকে পরস্পরের আইসোটোন বলা হয়। তাহলে এখানে নিউট্রন সংখ্যাটা সমান হবে কিন্তু প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যাটা কি হবে? ভিন্ন। যেমন ফসফরাস এবং সালফার, এখানে প্রোটন সংখ্যা ভিন্ন দেখতে পাচ্ছি, ভর সংখ্যা ভিন্ন দেখতে পাচ্ছি, কিন্তু নিউট্রন সংখ্যাটা সমান। তাহলে আমরা ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটা যদি বাদ দিই তাহলে আমরা নিউট্রন সংখ্যা পাবো। আমরা ফসফরাস সালফার পরস্পরের আইসোটোন দেখতে পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসি জ্যাজ থমসন। আমরা জ্যাজ থমসন পরমাণুর মডেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জ্যাজ থমসনের এটাকে প্লাম পুডিং মডেলও বলা হয়। তাহলে থমসনের পরমাণু দেখতে কিছুটা তরমুজের মতো, যার সমস্ত অঞ্চল জুড়ে পজিটিভ চার্জের মেঘ পুডিং সমভাবে বিস্তৃত এবং নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন কণাগুলি, অর্থাৎ যেটাকে প্লাম বলতেছে, বীজের মতো মাঝখানে সজ্জিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে থমসনের মডেলকে যদি আরেকটু মডিফাই করা হয় তাহলে আমরা রাদার মডেলের যেতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসি রাদারফোর্ড পরমাণু মডেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাদারফোর্ডের আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা আমরা একটু দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ফিগারে দেখতে পাচ্ছি একটা পাতলা স্বর্ণের পাত মাঝখানে রাখা আছে, তার চারদিকে জিঙ্ক সালফেটের পর্দাযুক্ত একটা আবরণ দেওয়া হয়েছে, একটা ল্যাড বক্স রাখা হয়েছে বাইরে। তাহলে এখান থেকে আলফা কণা বা আলফা রশ্মিগুলি যাবে। তাহলে ওই এক্সপেরিমেন্টে যদি আমরা একটু সংক্ষেপে যদি এভাবে দেখি, যেমন একটা স্বর্ণের পরমাণু আমরা দেখতে পাচ্ছি, এটার উপর আলফা পার্টিকেলগুলো যাবে। স্বর্ণের পরমাণুর মাঝখানে আছে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়াস, আর বাইরে ইলেকট্রনগুলো আছে। তাহলে আমরা যদি একটু পর্যবেক্ষণ করি কি দেখব? অধিকাংশ আলফা কণা 99% ধাতব পাত ভেদ করে চলে যায়। তাহলে প্রায় 99% ধাতব পাত ভেদ করে চলে যাবে আলফা কণাগুলো। 2, অল্প সংখ্যক আলফা কণা তাদের গতিপথ হতে বেঁকে যায়, অল্প সংখ্যক আলফা কণা। 3, খুব অল্প সংখ্যক আলফা কণা তাদের মূল পথে ফিরে আসে। হিসাব করে দেখা যাচ্ছে 20,000 মধ্যে প্রায় 80। তাইলে 99% কি হবে? ধাতব পাত ভেদ করে চলে যাবে। অল্প সংখ্যক আলফা কণা তাদের গতিপথ হতে বেঁকে যাবে, খুবই অল্প সংখ্যক আলফা কণা তাদের মূল পথে ফিরে আসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্ত পেলাম? 1, আলফা কণা যেহেতু ধনাত্মক চাপবিষ্ট, তাই গঠনগত কারণে পরমাণুর অভ্যন্তরে অবশ্যই এমন কোনো ধনাত্মক অংশ আছে যা ধনাত্মক আলফা কণাকে বিকর্ষণ করে তার বিচ্যুতি ঘটায়। 2, অসংখ্য আলফা কণার মধ্যে যেহেতু কয়েকটি মাত্র কণা যথেষ্ট বেশি কোণে বিচ্যুত হয়, তাই পরমাণুর সমগ্র ধনাত্মক চার্জ তার কেন্দ্রস্থলে অতি ক্ষুদ্র একটি পরিসরে ঘনীভূত হয়ে থাকে। একে তিনি পরমাণুর নিউক্লিয়াস হিসাবে নামকরণ করেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি আলফা কণা হচ্ছে ধনাত্মক চার্জবিষ্ট,
তাহলে পরমাণুর নিউক্লিয়াসে আছে কি প্রোটন, এটাও ধনাত্মক, তাহলে ধনাত্মক ধনাত্মককে পরস্পর বিকর্ষণ করে, যার ফলে কি হবে বিচ্যুতি হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরো সিদ্ধান্ত আসতে পারি পরমাণু নিউক্লিয়াস ধনাত্মক আধান বিশিষ্ট, ঘন, শক্ত, দৃঢ় এবং কেন্দ্রে অবস্থান করে। পরমাণুর সামগ্রিক ভর বলতে এই নিউক্লিয়াসের ভরকে বোঝায়। 4. ফিরে আসা আলফা কণার সংখ্যা প্রতি 20,000-এর মধ্যে একটি হওয়ায় ধারণা লাভ করা যায় যে ভারী ধনাত্মক নিউক্লিয়াসের আয়তন পরমাণু আয়তনের তুলনায় অতি নগণ্য। পরমাণুর আকারের তুলনায় নিউক্লিয়াসের আকার খুবই ছোট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরমাণু সামগ্রিকভাবে আধান নিরপেক্ষ, তাই পরমাণু নিউক্লিয়াসে যতগুলো ধনাত্মক কণা অবস্থান করবে ঠিক সমসংখ্যক ঋণাত্মক কণা এর চারপাশে অবস্থান করবে। 6. আলফা কণার গতিপথের পরিবর্তন হিসাব করে দেখা যায় যে পরমাণু নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের পরিমাণ মৌলের পারমাণবিক সংখ্যার সমান। 7. পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস ছাড়া পরমাণুর অভ্যন্তরে পুরো স্থান ফাঁকা। তাহলে আমরা ওই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা এইসব সিদ্ধান্তে আসতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাদারফোর্ডের পরমাণু মডেলকে এটাকে সৌর মডেলও বলা হয়, আবার নিউক্লিয়ার মডেলও বলা হয়, কেননা এটার সাথে সৌরজগতের মিল আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসে সৌর মডেল বা নিউক্লিয়ার মডেল। সৌর মডেল সৌরজগতের সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান গ্রহসমূহের মতো ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে সতত ঘূর্ণায়মান। ধনাত্মক আধান বিশিষ্ট নিউক্লিয়াসের এবং ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন সমূহের পারস্পরিক স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল এবং ঘূর্ণায়মান ইলেকট্রনের কেন্দ্র বহির্মুখী বল পরস্পর সমান থাকে বলে এরা নিউক্লিয়াসে পতিত হয় না। তাই এটাকে সৌর মডেল বলা হচ্ছে। এই জন্য সৌরজগতের সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান গ্রহ যেমন আছে, ঠিক এখানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান। তাহলে এখানে দুইটা বল কাজ করতে, একটা হচ্ছে কেন্দ্রমুখী বল সেন্ট্রিপেটাল ফোর্স, আর একটা হচ্ছে কেন্দ্র বহির্মুখী বল যেটাকে আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স বলি। সৌরজগতের সাথে সাদৃশ্য রেখে মডেলটি কল্পনা করা হয়েছে বলে একে সোলার সিস্টেম অ্যাটম মডেলও বলা হয়। তাহলে এটাকে সোলার সিস্টেম অ্যাটম মডেলও বলা হয়। নিউক্লিয়ার মডেল বলা হয় এই জন্য রাদারফোর্ডের পরমাণু মডেলে নিউক্লিয়াসের ধারণা অন্তর্ভুক্ত আছে বলে একে পরমাণু নিউক্লিয়ার মডেলও বলা হয়। তাইলে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌর মডেলও বলতে পারবো, নিউক্লিয়ার মডেলও বলতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেন্দ্রমুখী বল, তোমরা এই ধরনের চিত্রগুলো যদি একটু দেখো, এটা মাঝখানে একটা পয়েন্ট আছে, এটা ঘুরবে কিন্তু এগুলো পড়বে। তাহলে এখানে একটা কেন্দ্রমুখী বল আমরা দেখছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বিভিন্ন সার্কাসে এই ধরনের খেলাগুলো দেখছো, যেটাকে মৃত্যুকূপ বলো। এখানে একটা কেন্দ্রমুখী বল কাজ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রেলপথ যেখানে বেঁকে গেছে সেখানে বাঁকের বাইরের দিকে লাইনটিকে একটু উঁচু করা হয়। তাহলে এটা কোন বলের যোগান দিতে এটা করা হয়? কি কেন্দ্রমুখী বল, ঘর্ষণ বল, তড়িৎ চৌম্বক, মহাকর্ষণ, কোনটা হবে? অবশ্যই কেন্দ্রমুখী বল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কেন্দ্রমুখী বল দেখো একটা বাঁক, তাহলে এখানে অপোজিট সাইডটা একটু কি করা হয়, উঁচু করা হয় সেন্ট্রিপেটাল ফোর্সটা যোগান দেওয়ার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই ধরনের প্রতিযোগিতাগুলো বিভিন্ন টিভিতে দেখছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে সৌর মডেল বনাম পরমাণু মডেল। দেখো একটা সৌরজগৎ দেখতে পাচ্ছি, মাঝখানে সূর্য আছে, বাইরে গ্রহগুলো আছে। ঠিক পরমাণুতে মাঝখানে নিউক্লিয়াস আছে আর বাইরে ইলেকট্রনগুলো আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্যে কিছু সীমাবদ্ধতা আছে, আমরা এখন দেখতে পাবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৌর মণ্ডলের গ্রহসমূহ সামগ্রিকভাবে চার্জবিহীন, অথচ ইলেকট্রন সমূহ হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত। তাহলে আমরা যে কম্পেয়ার করলাম, তাহলে এখানে কিছুটা লিমিটেশনও আছে।
কেননা গ্রহসমূহ হচ্ছে চার্জবিহীন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাদারফোর্ড মডেলের অন্যতম একটা ত্রুটি আমরা বলতে পারি, নিউক্লিয়াসকে কেন্দ্র করে অসীম সংখ্যক সমকেন্দ্রের কক্ষপথ বর্তমান। যেমন কোনো ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে যদি ঘুরতে থাকে, তাহলে সেটা শক্তি হারাতে হারাতে কেন্দ্রে পতিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো একটু, ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে সে সর্বদা ঘূর্ণায়মান, তাহলে শক্তি হারাতে হারাতে সেই নিউক্লিয়াস চলে যাওয়ার সম্ভাবনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে কোনো চার্জযুক্ত বস্তু বা কণা কোনো বৃত্তাকার পথে ঘুরতে থাকলে তা ক্রমাগত শক্তি বিকিরণ করবে, তার আবর্তন চক্র ধীরে ধীরে কমতে থাকে, সুতরাং ইলেকট্রন সমূহ ক্রমশ শক্তি হারাতে হারাতে নিউক্লিয়াসে প্রবেশ করে। অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে পরমাণু সম্পূর্ণভাবে একটি অস্থায়ী অবস্থা প্রাপ্ত হবে, অথচ পরমাণু হতে ক্রমাগত শক্তি বিকিরণ বা ইলেকট্রন এর নিউক্লিয়াসে প্রবেশ কখনোই ঘটে না। তাহলে এটা একটা অন্যতম একটা ত্রুটি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও কিছু ত্রুটি পাই। পরমাণুর বর্ণালী গঠনের কোনো সুষ্ঠু ব্যাখ্যা এই মডেল দিতে পারে না। আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের আকার এবং আকৃতি সম্বন্ধে কোনো ধারণা রাদারফোর্ডের মডেলে দেওয়া হয়নি। একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কীভাবে পরিভ্রমণ করে তার কোনো ব্যাখ্যা এই মডেলে নাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসে বোর পরমাণু মডেল। তাহলে আমরা ইতিমধ্যে কি দেখছি, ডাল্টনের পরমাণু মডেল দেখলাম, রাদারফোর্ডের পরমাণু মডেল দেখলাম, এরপর হচ্ছে বোর পরমাণু মডেল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসি বোর মডেলের প্রধান প্রধান মতবাদ সমূহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক, শক্তি স্তর বিষয়ক ধারণা। তাহলে ইলেকট্রন নিউক্লিয়াসকে যে কেন্দ্র করে ঘুরতে থাকে যে পথগুলো বা শক্তি স্তর, যেমন কে শেল, এল শেল, এম শেল, এন শেল, 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, 3 নম্বর কক্ষপথ, 4 নম্বর কক্ষপথ, এইভাবে। তাহলে শক্তি স্তর বিষয়ক আমরা ধারণা পাই বোর মডেল থেকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেটা রাদারফোর্ড ক্লিয়ার করতে পারেন, স্পষ্ট কোনো ধারণা দিতে পারে না। নিউক্লিয়াসের চারিদিকে যে সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন সমূহ আবর্তন করে সেই বৃত্তাকার কক্ষপথ হচ্ছে অরবিট। তাহলে নিউক্লিয়াস চারিদিকে যে সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথগুলো আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে, যেখানে ইলেকট্রন আবর্তন করে সে বৃত্তাকার কক্ষপথ হচ্ছে অরবিট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসে অরবিটাল। নিউক্লিয়াসের চারিদিকে যে অঞ্চলে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা 90 থেকে 95%, সেই অঞ্চলকে অরবিটাল বলা হয়। অর্থাৎ যেখানে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি, এটাকে আমরা বলবো অরবিটাল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসি কণিক ভর বিষয়ক ধারণা। তাহলে কণিক ভর বিষয়ক ধারণা যেটা স্পষ্টভাবে আমরা বোর মডেল থেকে পাইছি, ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সমীকরণ mvr=ns/2s5। এখানে m মানে হচ্ছে ইলেকট্রনের ভর, আর v মানে হচ্ছে ব্যাক ইলেকট্রনের, আর r মানে হচ্ছে ব্যাসার্ধ। এখানে n মানে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, h মানে প্লাঙ্কের ধ্রুবক, আর phi হচ্ছে একটা ধ্রুবক। তাহলে আমরা কণিক ভরবেগ হচ্ছে কি, অর্থাৎ যেহেতু ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কণিক বেগে যাচ্ছে, ঘুরতেছে, তাহলে এখানে আমরা কণিক ভরবেগ বিষয়ক স্পষ্ট ধারণা পাবো, সেটা হচ্ছে বোর পরমাণু মডেল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 3, শক্তির বিকিরণ বিষয়ক ধারণা। ইলেকট্রন নিউক্লিয়াসকে যখন কেন্দ্র করে ঘুরতে থাকবে, যখন সে শক্তি পাইতে কোথায় পাবে, তখন সে শক্তি শোষণ করে উপরের শক্তি স্তরে যাবে এবং আবার শক্তি বিকিরণ করে আগের অবস্থায় ফিরে যেতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রন গ্রাউন্ড স্টেটে আছে, শক্তি যখন পায় সে এক্সাইট হয়ে উপরের স্তরে যাবে, আবার সে যখন পূর্বের অবস্থা আসবে শক্তি বিকিরণ করে। তাহলে ঠিক শক্তির বিকিরণ বিষয়ক স্পষ্ট ধারণা আমরা কোথা থেকে পাই, সেটা হচ্ছে বোর পরমাণুর মডেল থেকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
কি পরিমাণে শক্তি শোষণ করছে বা বিকিরণ করছে সেটা আমরা বের করতে পারব। যেমন ডেল ই, আমরা যদি উচ্চ শক্তি থেকে যদি নিম্ন শক্তি যদি বাদ দিই E2 - E1, তাহলে সেটা ডেল ই পাবো। যেটা হচ্ছে এস নিউ, আমরা ওটার ফ্রিকোয়েন্সি এবং প্লাঙ্কের ধ্রুবক দিয়ে যদি গুণ করি তাহলে আমরা ডেল ইর মান পাবো। তাহলে আমরা শক্তির বিকিরণ বিষয়ক ধারণা স্পষ্টভাবে পাইছি। সেটা কোথা থেকে? বোর পরমাণুর মডেল থেকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্লাঙ্কের ধ্রুবকের মান is equal to 6.624 10⁻27 আর্ক সেকেন্ড, আর যদি জুল সেকেন্ডে বলি 6.624 × 10⁻34 জুল সেকেন্ড। শক্তির একক এক আর্ক সমান 10⁻7 জুল, আর তরঙ্গ দৈর্ঘ্যের একক আমরা এখানে দেখতে পাচ্ছি 1 অ্যাংস্ট্রম সমান হচ্ছে 10⁻8 সেন্টিমিটার, 1 ন্যানোমিটার সমান হচ্ছে 10⁻9 মিটার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসি বোর পরমাণু মডেলে কিছু সীমাবদ্ধতা ছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রধান সীমাবদ্ধতাগুলো আমরা একটু দেখি। তাহলে বোর পরমাণু মডেলে যেমন অনেক সফলতা রয়েছে তেমনি কিছু সীমাবদ্ধতা আছে। এক, বোর পরমাণু মডেল হাইড্রোজেন ও হাইড্রোজেন সদৃশ এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন যেমন আয়নসমূহের বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুসমূহের বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। দুই, এক শক্তি স্তর হতে অপশক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তর করলেও বোর পরমাণু মডেল অনুসারে বর্ণালীতে একটি করে রেখা সৃষ্টি হওয়ার কথা, কিন্তু হাইড্রোজেন ও অন্যান্য পরমাণুসমূহের আয়নের রেখা বর্ণালী অধিকতর সূক্ষ্মতার যন্ত্র দ্বারা পরীক্ষণ করে দেখা যায় প্রতিটি রেখা কয়েকটি সূক্ষ্ম রেখা বিভক্ত। মেন আমরা সীমাবদ্ধতা দেখতে পাচ্ছি, এগুলো কিছু লিমিটেশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এক পলকে যদি 5টা পরমাণু মডেল দেখি, এই যে ডাল্টন, থমসন, রাদারফোর্ড, বোর, শোডিঞ্জার, তাহলে মেন যেটা দেখতে হবে সেটা হচ্ছে বোর পরমাণু মডেল এবং রাদারফোর্ড পরমাণু মডেল। আমরা প্রধান শিকার্য এবং সীমাবদ্ধতাগুলো দেখতে পাচ্ছি। আশা করি তোমরা বাসায় ভালো মতো প্র্যাকটিস করবে। আমার মনে হয় 2টা মডেল ভালো করে দেখলে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তাহলে এতটুকুই থাকবে লেকচার। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস আবার দেখা হবে। ধৈর্য সহকারে শোনার জন্য এবং দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। সবাই বাসায় থাকবে, নিরাপদে থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। ইনশাআল্লাহ ক্লাসে আমরা দ্রুতই ফিরে যাব।